একটা জায়গা যেখানে আজ মানুষ ইতিহাস দেখতে আসে, কিন্তু এক সময় এই জায়গার দরজা দিয়ে মানুষ ঢুকতো বন্দি হয়ে। এই দেয়াল দেখেছে ব্রিটিশ শাসনের কঠোরতা, দেখেছে স্বাধীনতার স্বপ্নে লড়াই করা বিপ্লবীদের বন্দি জীবন, আর দেখেছে এমন কিছু মানুষের শেষ মুহূর্ত যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন। কলকাতার আলিপুরে অবস্থিত এই ঐতিহাসিক জায়গাটি আজ পরিচিত আলিপুর মিউজিয়াম নামে, কিন্তু একটা সময় এটি ছিল আলিপুর সেন্ট্রাল জেল। আজ চলুন ঢুকে পড়ি এই জায়গার ইতিহাসের গভীরে। আলিপুর মিউজিয়ামের গল্প আসলে শুধু একটি মিউজিয়ামের গল্প নয়, এটি কলকাতার ঔপনিবেশিক ইতিহাস এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটি জায়গার গল্প। সরকারি ইতিহাস অনুযায়ী ব্রিটিশ শাসনামলে কলকাতা ও বাংলায় কারাগার ব্যবস্থার বিকাশ ধীরে ধীরে হয়। আলিপুরের এই জেল প্রাঙ্গণের ইতিহাসও সেই দীর্ঘ ঔপনিবেশিক কারা ব্যবস্থার সঙ্গে যুক্ত। বর্তমান মিউজিয়ামের অফিসিয়াল তথ্য অনুযায়ী এই ঐতিহাসিক জেল কমপ্লেক্সের নির্মাণ 1906 সালের সঙ্গে যুক্ত এবং এটি দীর্ঘদিন সংশোধনাগার হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু এই জায়গাকে ভারতের ইতিহাসে এত গুরুত্বপূর্ণ করে তুলেছে শুধু এর পুরনো ভবন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে স্বাধীনতা আন্দোলনের অসংখ্য মানুষের নাম। ব্রিটিশ আমলে স্বাধীনতার দাবিতে আন্দোলন করা বহু রাজনৈতিক বন্দীকে বিভিন্ন সময়ে এখানে বন্দী রাখা হয়েছিল। তাদের মধ্যে ছিলেন সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রয় এবং আরও অনেকে। মিউজিয়ামের অফিসিয়াল তথ্য অনুযায়ী নেতাজি 1930 সালের 23শে জানুয়ারি থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত এখানে বন্দী ছিলেন। জওহরলাল নেহরুর বন্দিত্বের সময়কাল হিসেবে 1934 সালের 17 ফেব্রুয়ারি থেকে 7 মে নথিভুক্ত রয়েছে। এবার আসা যাক এমন একটি অধ্যায়ে যেটি আলিপুরের ইতিহাসকে আরও নাটকীয় করে তুলেছে, আলিপুর বোমা মামলা। 1908 সালে মুজাফফরপুরে কিংস ফোর্টকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনার পর ব্রিটিশ পুলিশ কলকাতার মুরারিপুকুর অঞ্চলে অভিযান চালায়। সেখানে বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র, বিস্ফোরক এবং বিপ্লবী সাহিত্য উদ্ধার করার কথা সরকারি মিউজিয়াম নথিতে উল্লেখ রয়েছে। এই ঘটনার সূত্র ধরে বহু বিপ্লবী গ্রেফতার হন এবং শুরু হয় বিখ্যাত আলিপুর বোম কেস। এই মামলার সঙ্গে যুক্ত ছিলেন শ্রী অরবিন্দ। তাকে গ্রেফতার করা হয় এবং আলিপুর জেলে একাকী বন্দিত্বে রাখা হয়েছিল। পরবর্তীকালে এই বন্দি জীবনের অভিজ্ঞতা তার লেখাতেও প্রতিফলিত হয়। আলিপুর বোমা মামলার বিচার চলে দীর্ঘ সময় ধরে এবং 1909 সালের 6 মে বিচারক চার্লস পি বিচক্রফট রায় ঘোষণা করেন। শেষ পর্যন্ত অরবিন্দ ঘোষ এই মামলায় খালাস পান। কিন্তু এই মামলার সঙ্গে জড়িয়ে থাকা আরও একটি ঘটনা আজও আলিপুরের ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। জেলের মধ্যেই ব্রিটিশ সরকারের রাজসাক্ষী বা অ্যাপ্রুভার হয়ে যাওয়া নরেন্দ্রনাথ গোস্বামীকে গুলি করে হত্যা করা হয়। মিউজিয়ামের নথি অনুযায়ী কানাইলাল দত্ত, সত্যেন্দ্রনাথ বসু এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তাদের বিচার হয় এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কানাইলাল দত্তকে 1908 সালের 10 নভেম্বর এবং সত্যেন্দ্রনাথ বসুকে 21 নভেম্বর আলিপুরের পুরনো জেলে ফাঁসি দেওয়া হয়। আর এই কারণেই আলিপুর মিউজিয়ামের ফাঁসির মঞ্চ এত গুরুত্বপূর্ণ। আজ আমরা হয়তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধু একটি কাঠামো দেখতে পাই, কিন্তু এক সময় এই জায়গাটি ছিল বন্দীদের জীবনের শেষ গন্তব্য। স্বাধীনতার জন্য লড়াই করা বহু বিপ্লবী এই জায়গায় মৃত্যুর মুখোমুখি হয়েছিলেন। মিউজিয়ামের প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্যই হলো সেই মানুষগুলোর আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ করা। একবার ভাবুন, আজ আমরা যে জায়গায় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে ইতিহাসের ছবি তুলছি, এক সময় সেই একই জায়গায় একজন বন্দী জানতেন না তার পরের দিনটি আদৌ তার জীবনে আসবে কিনা।
এই মিউজিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো সেই পুরনো জেল সেলগুলো। লোহার গড়া, ছোট্ট জায়গা, সাধারণ ব্যবস্থা। আজ সেগুলো দেখে হয়তো কয়েক মিনিটের মধ্যেই আমরা বাইরে চলে আসতে পারি, কিন্তু যারা এখানে বন্দী ছিলেন তাদের কাছে এই চার দেওয়ালই ছিল দিনের পর দিন, মাসের পর মাস, কখনো বছরের পর বছর বাস্তবতা। এখানে রয়েছে বিভিন্ন ধরনের সেল ও জেল পরিকাঠামোর অংশ। সাধারণ সেল, বিশেষ সেল, ডিটেনশন সেল, সেগ্রিগেশন ওয়ার্ড, জেল হসপিটাল, ক্যান্টিন এবং ওয়াচ টাওয়ার সহ একাধিক ঐতিহাসিক অংশ। এই পুরনো কাঠামোগুলোকে সংরক্ষণ করেই বর্তমান মিউজিয়ামটি তৈরি করা হয়েছে। আর এই জায়গাটির ইতিহাস শুধু পুরুষ বিপ্লবীদের মধ্যেই সীমাবদ্ধ নয়। স্বাধীনতা আন্দোলনে বাংলার বহু নারীও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন এবং ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। সরকারি ডিজিটাল ডিস্ট্রিক্ট রিপোজিটরিতে আলিপুরের সঙ্গে যুক্ত রাজনৈতিক বন্দীদের তালিকায় বীণা দাস, সুহাসিনী গাঙ্গুলি, কমলা দাশগুপ্তা, লীলা রায় সহ একাধিক নারীর নামও উল্লেখ রয়েছে। অর্থাৎ এই জেলের ইতিহাস শুধু একটি রাজনৈতিক দল বা একটি নির্দিষ্ট ধরনের আন্দোলনের ইতিহাস নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামের বহু ধারা, বহু মানুষ এবং বহু ত্যাগের স্মৃতি বহন করে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পরও অবশ্য এই ভবনের ইতিহাস শেষ হয়ে যায়নি। স্বাধীনতার পরও এটি দীর্ঘদিন কারেকশনাল হোম হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু সময়ের সঙ্গে জেল ব্যবস্থার আধুনিকীকরণ শুরু হয় এবং শেষ পর্যন্ত আলিপুরের পুরনো সংশোধনাগারটি বন্ধ হয়ে যায়। অফিসিয়াল তথ্য অনুযায়ী 20 ফেব্রুয়ারি 2019 সালে এই জেলটি বন্ধ হয় এবং বন্দীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। তারপর শুরু হয় এক নতুন অধ্যায়। যে জায়গায় একসময় বন্দীদের রাখা হতো সেটি এবার হয়ে উঠল ইতিহাস সংরক্ষণের জায়গা। 2022 সালের সেপ্টেম্বরে আলিপুর জেল মিউজিয়াম সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। স্বাধীনতার 75 বছর পূর্তির সময় এই ঐতিহাসিক জেলকে একটি ইন্ডিপেন্ডেন্স মিউজিয়াম হিসেবে নতুনভাবে সাজানো হয়। এখানে পুরনো সেল, ফাঁসির মঞ্চ, ওয়াচ টাওয়ার, হাসপাতাল, জেল প্রেস সহ বিভিন্ন অংশকে সংরক্ষণ করা হয়েছে। আর শুধু পুরনো ভবন দেখানো নয়, মিউজিয়ামের লক্ষ্য হলো স্বাধীনতা সংগ্রামে সেই ইতিহাসকে মানুষের সামনে নতুনভাবে তুলে ধরা। এখানে রয়েছে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত নানা প্রদর্শনী, বিপ্লবীদের জীবন এবং সংগ্রামের তথ্য, ঐতিহাসিক পরিবেশকে অনুভব করার মতো বিভিন্ন প্রেজেন্টেশন। সন্ধ্যায় আয়োজন করা হয় লাইট অ্যান্ড সাউন্ড শো, যেখানে অডিও ভিজুয়ালের মাধ্যমে স্বাধীনতা সংগ্রাম এবং এই জেলের ইতিহাস দর্শকদের সামনে তুলে ধরা হয়। মিউজিয়ামের ভেতরে আরও একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভবন রয়েছে, আলিপুর জেল প্রেস। অর্থাৎ এই কমপ্লেক্স শুধু বন্দিশালা ছিল না, এর সঙ্গে প্রশাসনিক ও মুদ্রণ সংক্রান্ত ইতিহাসও জড়িয়ে আছে। আজ আপনি যখন আলিপুর মিউজিয়ামের ভেতর দিয়ে হাঁটবেন, তখন হয়তো আপনার চোখে পড়বে পুরনো লোহার দরজা, গরাদ, সেল, ওয়াচ টাওয়ার, ফাঁসির মঞ্চ কিংবা বিভিন্ন প্রদর্শনী। কিন্তু এই জায়গাটিকে বোঝার জন্য শুধু চোখে দেখা যথেষ্ট নয়। একবার কল্পনা করুন, 100 বছরেরও বেশি আগে এই একই জায়গায় একজন তরুণ স্বাধীনতার স্বপ্ন দেখছেন। বাইরে ব্রিটিশ শাসন, চারপাশে জেলের দেওয়াল, সামনে অনিশ্চিত ভবিষ্যৎ। তবুও তার বিশ্বাস, একদিন এই দেশ স্বাধীন হবে। সেই স্বপ্নই আজকের স্বাধীন ভারত। আর তাই আলিপুর মিউজিয়াম আসলে শুধু একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন নয়, এটি এমন একটি জায়গা যেখানে ইতিহাসকে বইয়ের পাতা থেকে বের করে চোখের সামনে দেখা যায়। আজ আমরা স্বাধীন দেশে দাঁড়িয়ে এই জায়গায় ঘুরতে পারি, ছবি তুলতে পারি, ইতিহাস জানতে পারি, কিন্তু এক সময় এখানেই স্বাধীনতার জন্য লড়াই করা মানুষদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সময়ের কি অদ্ভুত পরিবর্তন, তাই না? এক সময় জেল, আজ ইতিহাসের পাঠশালা। তাই কলকাতায় থাকলে বা কলকাতায় ঘুরতে এলে আলিপুর মিউজিয়ামকে শুধু একটা ট্যুরিস্ট স্পট হিসেবে দেখবেন না। কয়েক ঘন্টার সময় নিয়ে এই জায়গাটার ইতিহাস অনুভব করার চেষ্টা করুন।
কারণ এখানে প্রতিটি দেয়াল, প্রতিটি সেল, প্রতিটি পুরনো কাঠামো যেন একটা করে গল্প বলে। একটা গল্প স্বাধীনতার, একটা গল্প সাহসের, একটা গল্প ত্যাগের, আর একটা গল্প সেই মানুষগুলোর যারা জানতেন তাদের পথ সহজ নয়, তবুও তারা পিছিয়ে যাননি। এটাই আলিপুর মিউজিয়ামের আসল পরিচয়। আপনারা যদি কলকাতার এই ঐতিহাসিক জায়গাটি ঘুরে দেখতে চান, তাহলে ভিডিও ফুটেজের সঙ্গে মিউজিয়ামের প্রতিটি অংশ ভালো করে দেখুন। আর ইতিহাস ভ্রমণ এবং আমাদের চারপাশে লুকিয়ে থাকা অজানা গল্প জানতে ইয়াসমিন ডায়েরিজের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান আলিপুর মিউজিয়ামের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। আর এমন আরও ইতিহাস ভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বাধীনতা সংগ্রামের অন্যতম ওই দিক টাকা ব্রিটিশ কিন্তু যিনি বারবার এই ধরনের সংবাদপত্র নিষিদ্ধ করেছিলেন। সহায়তা উনি ছিলেন বিপ্লবীদের দুই বিপ্লবী ক্ষুদিরাম বোস এবং প্রফুল্ল চাঁদ কেন্দ্রকে বোমা মেরে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা ব্রিটিশের হাতে ধরা পড়াকালীন দেশপ্রেমিক প্রফুল্ল চাঁদ আত্মহত্যা করে। 19 বছর বয়সী যুবক ক্ষুদিরাম বোস ব্রিটিশের হাতে ধরা পড়ে। বিচারে তার ফাঁসি। ব্রিটিশরা অভিযান চালিয়ে অনেক সক্রিয় 1908 সালের 32 নম্বর মুরারিপুর রোডে অভিযান চালিয়ে 14 জন সাহসী দেশপ্রেমিককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে রুজু করা হয় মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলা। আজ আপনি যেখানে বসে আছেন, এখানে 30 জন সাহসী বিপ্লবীরা কারাগারে কিন্তু দেয়াল তখন বিপ্লবকে থামাতে পারেনি। বিপ্লব ঝড়ের মতো ছড়িয়ে পড়েছিল বিপ্লবীদের যে পরিকল্পনা ছিল, তিনি কারাগারের মানচিত্র 23 নম্বর ওয়ার্ডে উত্তরের প্রাচীরে একটি পাটের গুদাম এবং রান্নাঘর ছিল। উত্তরের প্রাচীর থেকে বন্দীদের যাওয়ার পথ পরিষ্কার করে প্রস্তাব ছিল, যেখান থেকে সহজে পালানো সম্ভব। গুপ্ত এজেন্সির দ্বারা গোপনে বালিশে লুকিয়ে রাখা 7টি পিস্তল, দড়ির মুখ এবং বোমা তৈরির উপকরণ কারাগার নরেন্দ্রনাথ হোসেন ব্রিটিশ সরকারের কাজ সমস্ত পরিকল্পনা তিনি ব্রিটিশকে জানালেন। আন্দোলনের জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক বিষয়। কানাডা দত্ত এবং সত্যেন্দ্রনাথ বসু নরেন ঘোষাকে হত্যার উদ্যোগ নিয়েছিল। পিস্তল আনা হয়েছিল থেকে কানাডা এবং সরকারি সাক্ষী হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন, কিন্তু শব্দটি তার আগেই ধরা হয় নরেন ঘোষের। 1908 সালের 31 অগস্ট নরেন ঘোষের তাদের সঙ্গে দেখা করতে তার শরীরে শেষ করতে হবে।
অসহনীয় প্রশ্ন, ফাঁসি। দুজনেরই বিপ্লবের চেতনা ছিল এতই প্রবল যে এই দুঃসাহসী বিপ্লবীদের মুখে একটি শব্দ আসে, তারা হাসতে হাসতে আলিঙ্গন করেছিলেন মৃত্যুকে। মানিকতলা বোমা ষড়যন্ত্র মামলায় অনেক বন্দীকে কারাগারে অনেকে প্রথমে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, পরে কারাগারে পাঠানো এবং অন্যান্য শাস্তি দেওয়া। অরবিন্দ